বিয়ের পরে শ্বশুর বাড়িতে পা রাখতেই সদ্য বিবাহিতা অরুণিমার দেখা দেয় এক ভয়ঙ্কর মানসিক সমস্যা। অরুণিমার এমন অদ্ভুত ভয়ঙ্কর আচরণে শ্বশুর বাড়ির লোকেরা এক প্রকারে ভয়ে কুঁকড়ে যায়। তবে এটা কি অরুণিমার নিছকই কোনো মানসিক সমস্যা, নাকি এর পিছনে লুকিয়ে আছে তার স্বামীর অতীতের কোনো রহস্য? কোন গোপনীয়তার জন্য অরুণিমার এই অবস্থা? আসুন জেনে নেওয়া যাক আমি নন্দিনীর এই নতুন এপিসোডে। কাহিনী শুরু হয় একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানের মধ্য দিয়ে। বাড়ির সকলেই আজ নানান দায়িত্ব পালনে ব্যস্ত। আসলে আজ এই বাড়ির একমাত্র ছেলে জয় বিয়ে করে বউ নিয়ে আসছে। জয়ের মা তার বউ বরণের নানান আচার আচরণে ব্যস্ত। সমস্ত আয়োজন শেষে অবশেষে জয় নতুন বউ নিয়ে বাড়িতে আসে। এখানে আমরা জয়ের সদ্য বিবাহিতা সুন্দরী স্ত্রী অরুণিমাকে দেখতে পাই। শ্বশুর বাড়িতে প্রবেশের সঙ্গে সঙ্গে অরুণিমার সাথে নানান অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। জয়ের মা তাকে বরণ করতে গেলে হঠাৎ করে অরুণিমার চোখের দৃষ্টি বদলে যায়। অরুণিমা তীক্ষ্ণ দৃষ্টিতে বরণডালার প্রদীপ নিভিয়ে দেয়। বাইরের ঝোড়ো হাওয়ার দাপটে প্রদীপ নিভে গেছে এটা ভেবে জয়ের কাকিমা সেই প্রদীপ আবারও জ্বালানোর চেষ্টা করে, কিন্তু একাধিকবার চেষ্টার পরও সেই প্রদীপ নিভে যায়। কোনো সময় কাকিমার হাত পড়ে যায়। অগত্যায় কোনো উপায় না পেয়ে তারা প্রদীপ ছাড়াই নতুন বউকে বরণ করে বাড়িতে আনে। দ্বিতীয় স্ত্রী আচারে অরুণিমা দুধে আলতায় পা রেখে বাড়ির ভিতরে প্রবেশ করে। পরবর্তী স্ত্রী আচার শুরু হয়, যেখানে নতুন বউকে গ্যাসে চাপানো দুধ উথলে যেতে দেখতে হতো। ঠিক সেই সময় এক বয়স্ক ব্যক্তি অরুণিমাকে দেখে বলে যে ওই মেয়েটি কে। বিয়ে বাড়ির এত লোকজনের মধ্যে একটা অদ্ভুত পরিস্থিতির তৈরি হয়। তখনই বাড়ির পরিচারক এসে সেই ব্যক্তিকে সরিয়ে নিয়ে যায়। আমরা বুঝতে পারি যে ওনার কিছু মানসিক সমস্যা রয়েছে। যাই হোক, দুধ উতলানোর অনুষ্ঠানের সময়ও আমরা দেখি যে অরুণিমার চোখের চাহনি আবারও বদলে যায় এবং দুধ উতলে ওঠার আগেই নিমেষের মধ্যেই পুড়ে কালো হয়ে যায়। স্বাভাবিকভাবেই বাড়ির অন্যরা এই সমস্ত ঘটনাকে অশুভ বলে মনে করতে থাকে। এরপরে স্ত্রী আচরণটি ছিল জ্যান্ত ল্যাটা মাছ ধরা, আর অরুণিমা কোনো প্রকার দেরি না করেই মাছটিকে ধরে ফেলে এবং আছড়ে মারে মেঝেতে। কাজের মেয়ে লক্ষ্য করে যে মাছটি তো মারাই গেছে, যেটি ছিল আরও একটি অঘটন। এই সমস্ত কিছুর পরেই অরুণিমা অজ্ঞান হয়ে যায়। বাড়ির লোকেরা এটাই ভেবে বসে যে হয়তো মেয়ের মধ্যেই বিয়ের আগে থেকে কোনো মানসিক বা শারীরিক সমস্যা আছে, কিন্তু আসলে সত্যিটা কি? কিছু সময় পরে বিয়ে বাড়িতে জয়ের খুব কাছের বন্ধু পলু আসে। সে জয়ের বিয়ের দিন আসতে পারেনি, তাই বৌভাতের অনুষ্ঠানে এসেছে। পলু জয়কে বলে, আমি ভেবেছিলাম তুই অন্য কাউকে বিয়ে করবি। তাহলে কি অরুণিমা ছাড়া অন্য কারোর সঙ্গে জয়ের সম্পর্ক ছিল? যাই হোক, এর পরের দৃশ্যে আমরা দেখি যে অরুণিমা তার মায়ের সাথে ফোনে কথা বলছে। ঠিক তখনই সেই বয়স্ক লোকটি আবারও চলে আসে। অরুণিমাকে বলে যে তুমি ওকে দেখেছো, ও আসবে না? অরুণিমা বিষয়টিতে অবাক হয়ে যায়। সে জিজ্ঞাসা করে যে আপনি কার কথা বলছেন, কিন্তু উনি কিছু উত্তর দেওয়ার আগেই সঞ্চারী সেখানে চলে আসে। সঞ্চারী অরুণিমাকে নিয়ে সেখান থেকে চলে যায়। সঞ্চারী অরুণিমাকে বলে যে এই বয়স্ক ব্যক্তিটি আমাদের জেঠু। 2 বছর আগে তার মানসিক সমস্যা দেখা দিয়েছিল, তাই তাকে ঘরেই বন্দি করে রাখা হয়। অনুষ্ঠান বাড়িতে এত লোকের মাঝে হয়তো কেউ তার দরজা খুলে দিয়েছে। সঞ্চারী এবং অরুণিমা সেখান থেকে যাওয়ার পরে সেখানে পলু আসে। তারু জেঠু ঠিকই পলুকে চিনতে পারে। তাহলে কি জেঠুর ফুলফাল বকার মধ্যে অন্য কোনো অর্থ লুকিয়ে আছে? অন্যদিকে জয়ের মা কাকিমারা সারাদিনের ঘটনা নিয়ে চিন্তিত ছিল যে জয় এবং অরুণিমার লাভ ম্যারেজ, তাই সেইভাবে মেয়েটির কোনো খোঁজ খবর না নিয়েই এক প্রকারে ছেলের পরিচিতির ওপরে বিশ্বাস রেখেই বিয়েটা দেওয়া হয়েছিল। মেয়ের কোনো সমস্যা আছে কিনা সেটাও তারা ঠিকভাবে জানে না। সংসারে যদি কোনো অমঙ্গল নেমে আসে এই সমস্ত ভেবে তারা ভীত হয়ে পড়ে। এবার এই কথোপকথনের মাঝেই তাদের কাজের মেয়েটি সেখানে আসে। মেয়েটির হাতে একটি সাদা কাপড় ছিল, যে কাপড়ে অরুণিমা দুধে আলতায় পা দিয়ে গৃহপ্রবেশ করেছিল। সেই কাপড় খুলতেই আমরা দেখি
যে অরুণিমার পায়ের ছাপের পাশাপাশি আরও একটি পায়ের ছাপ, যেটা দেখে মনে হচ্ছে অরুণিমার সাথে সাথেই অন্য কেউ একজন সেই বাড়িতে প্রবেশ করেছে আর সেই সঙ্গে সেই বাড়ি থেকে বেরিয়েও গেছে। এটা দেখে বাড়ির সকলেই খুব ভয় পেয়ে যায়। এবার সেই দিন জয় এবং অরুণিমার কাল রাত্রি ছিল, অর্থাৎ জয় এবং অরুণিমা সে রাতে একসঙ্গে থাকতে পারবে না। তাই সঞ্চারী তার বৌদির সাথে রাতে ঘুমায়। সঞ্চারী অরুণিমাকে জিজ্ঞাসা করে, বৌদি এখন শরীর কেমন লাগছে? কারণ অরুণিমা তো আগেই অজ্ঞান হয়ে গিয়েছিল। অদ্ভুত বিষয় হলো অরুণিমার সেই সমস্ত কথা কিছুই মনে থাকে না। অরুণিমা বলে, কই আমার তো কিছুই হয়নি। সঞ্চারী অরুণিমাকে জিজ্ঞাসা করে, বৌদি তুমি কি আর টিভি সিরিয়াল করবে না? অর্থাৎ আমরা বুঝতে পারি যে অরুণিমা পেশায় একজন অভিনেত্রী ছিল। যাই হোক, তারা কিছুক্ষণ গল্প করার পরে ঘুমিয়ে যায়। এবার মধ্যরাত হতেই সঞ্চারীর ঘুম ভেঙে যায়, কিন্তু পাশে সে অরুণিমাকে দেখতে পায় না। অরুণিমাকে খুঁজতে খুঁজতে সঞ্চারী বাড়ির বাইরে বেরিয়ে আসে। সঞ্চারী দেখে যে অরুণিমা পুলের সামনে একটি চেয়ারে বসে আছে, আর চেয়ারে বসে অরুণিমা ক্রমাগত দুলছে। সঞ্চারী তার বৌদিকে ডেকে উঠলে হঠাৎ একটা ভয়ঙ্কর দৃষ্টি দিয়ে অরুণিমা তার দিকে তাকায়। অকস্মাৎ এমন চাহনি দেখে সঞ্চারী ভীষণ ভয় পেয়ে যায়। সঞ্চারী চিৎকার করে উঠলে বাড়ির সমস্ত লোকেরা বাইরে চলে আসে। তখনও অরুণিমা তার তীক্ষ্ণ নজর দিয়ে বাড়ির লোকেদের দিকে তাকিয়ে থাকে। প্রত্যেকেই ভয়ে শিউরে ওঠে। দেখতে দেখতেই অরুণিমা আবারও জ্ঞান হারিয়ে ফেলে। এবার পরের দিন জয় এবং অরুণিমার ফুলশয্যা ছিল। আমরা বুঝতে পারি যে আবারও অরুণিমা সবটাই ভুলে গেছে। জয় এইসব বিষয়ে অরুণিমাকে কিছুই জানায় না, কারণ সে অরুণিমাকে ভালোবাসত। যাই হোক, মধুরাতে প্রেমালাপের পরে যখন ঠিক ঘড়িতে 12টা বাজে, অরুণিমার মূর্তি আবার বদলে যায়। তার চোখ স্থির হয়ে ওঠে। অরুণিমা জয়কে ঠেলে বাড়ির বাইরে চলে যায়। জয়ও সঙ্গে সঙ্গে তার স্ত্রীর পিছনে পিছনে যায়। সে দেখে যে তার স্ত্রী অরুণিমা ছাদে উঠে পড়েছে এবং ছাদের কর্নারে দাঁড়িয়ে আছে। সেই সময় জয় খুব ভয় পেয়ে যায় এবং অরুণিমাকে নিচে নেমে আসতে বলে, কিন্তু অরুণিমার গলা দিয়ে তখন ভয়ঙ্কর এক স্বর বেরিয়ে আসে। এ যেন অরুণিমার গলার স্বরই নয়, মনে হচ্ছিল সে যেন তখনই ছাদ থেকে নিচে ঝাঁপ দেবে। সেই সময় জয় তাকে জিজ্ঞাসা করে, কে তুমি? অরুণিমা রাগে ফুঁসিয়ে ওঠে এবং বলে যে আমি নন্দিনী। জয় পুরোপুরি থমকে যায়। পরের সকাল হতেই অরুণিমার বাবা মাকে ডেকে পাঠানো হয়। বাবা মা বলে যে অরুণিমার কোনো মানসিক সমস্যা নেই। বাবা মা বলে যে বিয়ের আগে আমরা অরুণিমার এই ধরনের কোনো কার্যকলাপ দেখি নাই। তাছাড়া জয় এবং অরুণিমা 2 বছর একসঙ্গে থাকার পরে বিয়ে করেছে। তখন জয়ও কোনো অ্যাবনর্মালিটি অরুণিমার মধ্যে দেখেনি। কিছু সময় পরে জয়ের বাড়ির ফ্যামিলি ডক্টর সেখানে আসে এবং তিনি অরুণিমাকে চেক করেন। তিনি বাড়ির সকলের সামনেই জানান যে অরুণিমা সম্পূর্ণ সুস্থ। তবে জয়কে একা পেলে তিনি জানান যে আমার যতটুকু মনে হচ্ছে অরুণিমার মধ্যে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার রয়েছে। তাই যখন সে নন্দিনী চরিত্রে থাকে তখন তার কিছুই মনে থাকে না। তবে ডাক্তারের এই কথার সাথে জয়ের বন্ধু পলু একমত হতে পারে না। পলু জয়কে বলে যে নিজেকে বোকা বানিয়ে কোনো লাভ নেই। তুইও জানিস আসল সত্যিটা কি। আসল সত্যিটা হলো নন্দিনী এখনও অবধি তোকে ছেড়ে যেতেই পারেনি। পলু আরও বলে যে আমি একজন প্যারাসাইকোলজিস্ট জিয়ান মিত্রকে ডেকে পাঠিয়েছি। আমার ধারণায় উনি অরুণিমাকে সুস্থ করে তুলবেন। যাই হোক, পরের দিন সন্ধ্যাবেলায় জয়ের মা এবং কাকিমারা সন্ধ্যের পুজোর জন্য ফল কাটতে বসেছিল। অরুণিমাও সেখানে চলে যায় এবং পুজোর আয়োজন করতে চাইছিল, কিন্তু প্রথমে তারা রাজি হয় না, কারণ তারা অরুণিমার ব্যবহারে আগেই ভয় পেয়েছিল। অরুণিমা তাদের জোর করতে শুরু করে, যে কারণে তার শাশুড়ি তাকে কাজ করতে অনুমতি দেয়। তারা অরুণিমাকে একটি ছুরি দিয়ে বলে যে ফল কাটতে সাহায্য করো। অন্যদিকে ততক্ষণে আমরা দেখি যে জিয়ানো জয়ের বাড়িতে এসে হাজির হয়েছে। এদিকে ছুরি হাতে পেতেই অরুণিমার রূপ আবারও বদলে যায়। রক্তচক্ষু নিয়ে সে তাকিয়ে থাকে। জয় অরুণিমার বিষয়ে সম্পূর্ণটা বলতে গেলে তখনই অরুণিমা চাকুটি হাতে লুকিয়ে সেখানে চলে আসে। হঠাৎ করে সেই চাকু সে নিজের গলায় ধরে এবং বলে যে আমি যেটা পাইনি সেটা আমি কাউকেই পেতে দেব না। অরুণিমার শরীর নিয়ে আমি আবারও মরে যাব। জিয়ান
অরুণিমার চাকু নেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। এক পর্যায়ে অরুণিমা আবারও অজ্ঞান হয়ে যায়। ঘটনা চোখের সামনে দেখে জিয়ান বলে যে অরুণিমাকে সুস্থ করতে হলে আগে আমাকে নন্দিনীর বিষয়ে সম্পূর্ণভাবে জানতে হবে। এই পর্যায়ে এসে আমরা জানতে পারি যে নন্দিনী আসলে কে, আর জয়ের সাথে নন্দিনীর সম্পর্ক কেমন ছিল। জয় তার অতীতের কাহিনী বলতে শুরু করে। এখানে আমরা দেখি যে তারু জেঠুর একটি প্রোডাকশন হাউস ছিল। এই প্রোডাকশন হাউসের আন্ডারে জয় ডিরেকশন করত, অর্থাৎ জয় ছিল একজন ডিরেক্টর, অন্যদিকে নন্দিনী ছিল তারই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। সে খুবই হাসি খুশি এবং প্রাণময় মেয়ে ছিল। নন্দিনী ছিল জয়ের বেস্ট ফ্রেন্ড। তারা বেশিরভাগ সময় একে অপরের সাথে কাটাতো এবং একে অপরের খুব কাছেরও ছিল। একদিন এক প্রডিউসারের কাছ থেকে জয়ের কাছে একটি বিজ্ঞাপনের অফার আসে। বিজ্ঞাপনটা ছিল একটি জুয়েলারি ফটোশ্যুটের, যেটা জয়ের কেরিয়ারের একটি অনেক বড় ব্রেক হতে চলেছিল। কিন্তু প্রডিউসারের দাবি ছিল এই অ্যাডের জন্য তিনি একটি নতুন মুখ খুঁজছেন। এবার নতুন প্রজেক্ট পাওয়ার আনন্দে জয় এবং নন্দিনী খুব আনন্দিত হয়ে যায়। এক পর্যায়ে জয় নন্দিনীর দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বলে, পারফেক্ট, আমি তোকে ছাড়া আর অন্য কাউকে ভাবতেই পারছি না। নন্দিনী খুব খুশি হয়ে যায় এবং বলে, আমি এতদিন ধরে এই কথাটাই শুনতে চাইছিলাম। ঠিক তখনই তারু জেঠু আর পলু সেখানে চলে আসে। জয় তাদের বলে যে এই ফটোশ্যুটের জন্য আমি নন্দুর কথাই ভাবছি, কিন্তু নন্দিনী তাতে রাজি হয় না, কারণ সে তো ভেবেছিল জয় তাকে ভালোবাসে, যে কারণে সে ওই কথাগুলো বলেছে। কিন্তু অ্যাডের জন্য যে সে এই সমস্ত কথা বলেছে নন্দিনী এটা বুঝতেই পারে না, ফলে তার মন ভেঙে যায়। কাহিনী আবারও বর্তমানে ফিরে আসে এবং আমাদের অরুণিমাকে দেখানো হয়, যেখানে অরুণিমার সাথে এখনও সেই সমস্ত ভুতুড়ে কাণ্ড চলতে থাকে। জয়ের বাড়ির কাজের লোক একদিন অরুণিমার রুমে এলে সে দেখে যে অরুণিমা এক কপাল সিঁদুর পরে বসে আছে। অরুণিমা ভয়ঙ্করভাবে বলে ওঠে, লাগছে না আমাকে বউ বউ? তারপরে সে একইভাবে অজ্ঞান হয়ে পড়ে যায়। আমরা আবার নন্দিনীর ঘটনায় অতীতে ফিরে যাই। একদিন নন্দিনী এবং জয় একটি মেলায় গিয়েছিল, আর সেখানেই জয় প্রথম অরুণিমাকে দেখে। অরুণিমাকে দেখার পরই জয়ের খুব পছন্দ হয়ে যায় এবং সে তার অ্যাডের নতুন মুখ হিসেবে অরুণিমাকেই চুজ করে। অরুণিমা প্রথমে রাজি না হলেও পরে ঠিকই রাজি হয়ে যায়। এইভাবেই জয় এবং অরুণিমার সম্পর্কের শুরু হয়। প্রথম ফটোশ্যুটের পর থেকে তারা একে অপরের সাথে অনেক কাজ করতে শুরু করে। নন্দিনী এটা বুঝতেই পারেনি কখন জয় অরুণিমার প্রতি দুর্বল হয়ে পড়েছে। এদিকে তারু জেঠু নন্দিনীকে খুবই ভালোবাসত। তিনি চাইতেন যে নন্দিনী তাদের বাড়ির অর্থাৎ জয়ের বউ হয়ে আসুক। তারু জেঠুর এমন কথায় নন্দিনীও খুব নস্টালজিক হয়ে যায়। সময় বুঝে নন্দিনী জয়কে বাড়িতে এনে একটি সারপ্রাইজ দেয়। জয় দেখে যে নন্দিনীর বাড়ির একটি রুমে সর্বত্রই তার এবং নন্দিনীর ফটো লাগানো আছে, কিন্তু জয় তাকে শুধুমাত্র বন্ধুর চোখেই দেখত। অন্যদিকে অরুণিমার সাথে জয়ের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। জয় এক পর্যায়ে অরুণিমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমরা বুঝতে পারি অরুণিমাও জয়কে পছন্দ করত, যে কারণে সে বিয়েতে রাজি হয়ে যায়। এবার জয় বিয়ের খবরটা প্রথমেই নন্দিনীর বাড়িতে গিয়ে তাকে জানায়, কিন্তু খবরটা নন্দিনীর কাছে একটা অনেক বড় ধাক্কা ছিল। জয় উল্লাসের সাথে তার বিয়ের কথা, ভালোবাসার কথা সমস্তটাই নন্দিনীকে শোনাতে থাকে। জয় নন্দিনীকে বলে যে আমার বিয়ের শপিং এবং দেখাশোনা সবটাই তোকে করতে হবে, কিন্তু নন্দিনী তো পুরো মাত্রায় ভেঙে যায় এবং সে জয়ের কাছে তার মনের কথা খুলে বলে যে সে এতদিন ধরে জয়কে ভালোবেসে এসেছে, আর সেই ভালোবাসা থেকেই সে জয়কে এতদিন ধরে এতটা আগলেও রেখেছে। জয় নন্দিনীকে বলে যে আমি তোকে শুধুমাত্র বন্ধুর চোখেই দেখেছি, তুই আমার জন্য ওয়াইফ মেটেরিয়াল নোস, তোর আমার থেকেও ভালো জায়গায় বিয়ে হবে। কিন্তু নন্দিনী সেই সমস্ত কথা মানতে চায় না। সে জয়কে বলে আমি কিছু শুনতে চাইছি না, তুই এক্ষুনি গিয়ে বিয়ে ক্যান্সেল করে দে। কিন্তু জয় সেই কথাই রেগে যায় এবং বলে যে তুই যত তাড়াতাড়ি এই কথাটা বুঝতে পারবি যে আমি তোর জন্য নই, আমি শুধুমাত্র তোর একটা ভালো বন্ধু, তত তাড়াতাড়ি তোর মঙ্গল হবে। সেই কথা বলেই জয় সেখান থেকে চলে যায়। কাহিনী গিয়ে পৌঁছায় জয়ের বিয়ের অনুষ্ঠানে, যেখানে অরুণিমার সাথে ধুমধাম করে জয়ের বিয়ে হচ্ছে। অন্যদিকে নন্দিনী তার রুমে বেনারসি পরে বউ সেজে দাঁড়িয়ে থাকে। এক পর্যায়ে জয়ের সাথে অরুণিমার বিয়ে সম্পন্ন হয়। অন্যদিকে নন্দিনী নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করে। এখানেই আমরা জানতে পারি আসলে নন্দিনীর সাথে কি হয়েছিল, আর এই সমস্ত ঘটনা পলুর থেকে অরুণিমাও জানতে পারে। কাহিনী বর্তমানে আসে, যেখানে অরুণিমা তার লাগেজ থেকে একটি পুড়ে যাওয়া বেনারসি শাড়ি এবং কিছু পোড়া ফটো পায়।
যেখানে নন্দিনী এবং জয়ের ফটো ছিল। অরুণিমা অবাক হয়ে যায়। ঠিক সেই সময়ে নন্দিনীর আত্মা সেখানে চলে আসে এবং সে অরুণিমার মুখোমুখি হয়। দৃশ্য সেখানেই কাট হয়। পরবর্তী দৃশ্যে আমরা দেখি জয় অরুণিমাকে নিয়ে একটি তান্ত্রিকের কাছে যায়, যেখানে তান্ত্রিক জানায় যে অরুণিমার উপরে অতৃপ্ত আত্মা বাস করেছে, তাই তার ইচ্ছা পূরণ না হওয়া অবধি সে অরুণিমার শরীর ত্যাগ করবে না। তান্ত্রিক বলে যে এই যজ্ঞের পরে আর কোনো আত্মা অরুণিমার উপরে ভর করতে পারবে না। আত্মাটিকে সম্পূর্ণভাবে বিনাশ করার জন্য তান্ত্রিক একটি মন্ত্রপুত জল দেন এবং বলেন যে এই জল নন্দিনী যে ঘরে মারা গিয়েছিল সেই ঘরে ছিটিয়ে দিতে হবে এবং কাজটা করতে হবে অরুণিমাকে। তাহলে নন্দিনীর আত্মা চিরকালের জন্য সরে যাবে। যাই হোক, অরুণিমা এবং জয় বাড়ি ফিরে আসে। এবার অরুণিমা পুরোপুরি সুস্থ। শাশুড়ি মা ঠিক করেন যে তিনি আবারও অরুণিমাকে নতুন করে বরণ করে বাড়িতে ঢোকাবেন, কারণ তার ছেলের বউয়ের শরীরে আর নন্দিনীর আত্মা নেই। তাই বাড়ির সকলেই চায় অরুণিমা নতুন করে শুরু করুক। কিন্তু ঘটনা ঘটে ভাবনারও আলাদা। আমরা আবারও দেখি বরণডালা সামনে আসতেই অরুণিমার চোখের চাহনি বদলে যায় আর সে বরণডালা উল্টে দিয়ে ঘরের ভিতরে ঢুকে যায়। তাহলে কি তান্ত্রিকের যজ্ঞের কোনো কাজ হয়নি? বাড়ির সকলের মনে অশনির অন্ধকার নেমে আসে। পরিবারের সকলে এই কথাই বলে যে যত তাড়াতাড়ি সম্ভব তান্ত্রিকের দেওয়া মন্ত্রপুত জল নন্দিনীর ঘরে ছড়িয়ে দিতে হবে, তা না হলে নন্দিনীর হাত থেকে পরিত্রাণ নেই। জয়, অরুণিমা এবং বাকিরা নন্দিনীর বাড়িতে যায়, কিন্তু তারা সেই বাড়িতে ঢুকতে না ঢুকতেই নন্দিনীর আত্মা অরুণিমার ওপরে ভর করে। অরুণিমা নন্দিনীর ঘরে ঢুকেই ঘর ভিতর থেকে বন্ধ করে দেয় এবং বাকিরা রুমের বাইরেই দাঁড়িয়ে থাকে। অরুণিমা ভয়ঙ্কর রূপ নেয়। কেরোসিনের ড্রাম খুলতে খুলতে সে বলে, আমি যা পাইনি তা আমি কাউকেই ভোগ করতে দেব না। আমার সাথে যা যা হয়েছে তারপরে আজ আমি অরুণিমাকে নিয়ে শেষ হয়ে যাব। সঙ্গে সঙ্গে সে নিজের গায়ে কেরোসিন ঢালতে শুরু করে। তারপরেই সে দেশলাই দিয়ে আগুন জ্বালাতেই যাচ্ছিল, কিন্তু ততক্ষণে জয় দরজা ভেঙে বাড়ির ভিতরে ঢুকে আসে আর সে দেশলাই নিভিয়ে দেয়। জয় বলে যে তুই আমার সব থেকে ভালো বন্ধু ছিলিস নন্দু। আমি বুঝতেই পারিনি তুই কবে আমাকে এত ভালোবেসে ফেলেছিলিস। তুই যতদিনে আমাকে তোর মনের কথা জানিয়েছিলিস ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছিল। আমি আজ থেকে তোর ভালোবাসার স্বীকৃতি দিচ্ছি। যদি আগামী জন্ম বলে কিছু থাকে আমি তোর হব এবং তোকেই ভালোবাসবো। তখনই আমরা দেখি যে নন্দিনীর আত্মা পাশে দাঁড়িয়ে থাকে, যার চোখ মুখ থেকে প্রতিহিংসার ছায়া সরে গিয়েছিল এবং সেখান থেকে সে চিরকালের জন্য চলে যায় এবং যাওয়ার আগে সে বাড়ির আয়নার একটি কাঁচ ভেঙে দিয়ে যায়। জয় অরুণিমাকে জড়িয়ে ধরে। অরুণিমা বলে ওঠে, আমি পেরেছি নন্দিনী। কাহিনী আবারও ফ্ল্যাশব্যাকে চলতে থাকে। যখন নন্দিনী এবং অরুণিমা মুখোমুখি হয়, অরুণিমা নন্দিনীর আত্মাকে বলে যে তুমি তো জয়কে ভালোবাসো, তুমি তো ওর সব থেকে ভালো বন্ধু ছিলে, তাহলে তুমি ওর ক্ষতি কেন চাইছো? এটা ঠিক যে তুমি ওকে ভালোবাসতে, কিন্তু ও তো তোমাকে বন্ধু হিসেবেই দেখেছে। নন্দিনী এখানে অরুণিমাকে বলে, তুমি আমার জীবন থেকে জয়কে কেড়ে নিয়েছো, তাই আমি তোমাকে শেষ করে ফেলবো। অরুণিমা বলে যে একটু ভেবে দেখো, জয়ের জীবনে তার বেস্ট ফ্রেন্ড তুমি আজ নেই, আর সেই সঙ্গে যদি আমিও না থাকি তাহলে ওর অবস্থা কি হবে। অরুণিমা এটাও বলে যে বিয়ের আগে আমি জানতামই না যে তুমি জয়কে ভালোবাসো, কিন্তু পরের জন্ম বলে যদি কিছু থাকে তাহলে তুমি তোমার ভালোবাসার মানুষ জয়কে অবশ্যই পাবে, কিন্তু এই জন্মের জন্য তুমি আমাদের ছেড়ে দাও। অরুণিমা নন্দিনীকে বলে যে তুমি কি পেলে আমাদের ছেড়ে যাবে বলো। নন্দিনী বলে, আমার ভালোবাসার স্বীকৃতি চাই। আমরা বুঝতে পারি যে তান্ত্রিকের কাছ থেকে যাওয়ার পর থেকে যা যা ঘটনা অরুণিমা ঘটিয়েছে সব কিছুই ছিল তার অ্যাক্টিং। বরণডালা উল্টে যাওয়া থেকে শুরু করে নন্দিনীর বাড়িতে ঢুকে গায়ে কেরোসিন ঢালতে যাওয়া সবটাই ছিল তার অভিনয়, যাতে জয় নন্দিনীর ভালোবাসার স্বীকৃতি দেয় আর অরুণিমার আত্মারও শান্তি হয়। অরুণিমা সমস্ত ঘটনা জয়কে খুলে বলে, আর এই সুন্দর এন্ডিং দিয়েই আমাদের এই ওয়েব সিরিজটির কাহিনী এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই কাহিনী তোমাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানিও। আমার চোখে গল্পে কিছু খুঁত রয়ে গেছে। সিরিজের স্টোরি লাইন অ্যাভারেজ, ভয়ের দৃশ্য তেমন কিছু ছিল না এবং সাসপেন্স ছিল মোটামুটি।
কাহিনীতে অবাক করা বিষয় হলো তারু জেঠুর প্রোডাকশন হাউসে অরুণিমা কাজ করত, অথচ সেই মানুষটিকে সে কখনো চিনতেই পারেনি। গল্পে যে প্যারাসাইকোলজিস্টকে আনা হয়েছিল তাকে আনার উদ্দেশ্য বোঝা যায়নি। সর্বোপরি একপাক্ষিক ভালোবাসার জন্য নন্দিনী এত বড় স্টেপ ওঠানো অপ্রাসঙ্গিক। যাই হোক, পরের দিন আসছি একটা মারাত্মক সাসপেন্স মুভির কাহিনী নিয়ে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।